পৃথিবী যখন একদম ধ্বংসের মুখে, যখন কিনা পৃথিবীতে বড় বড় বিপর্যয়, ভূমিকম্প, সুনামি আঘাত হানে, যার কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, তবে এর মাঝে কিছু মানুষ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। তারা কিছু শক্তিশালী জাহাজ তৈরি করে এবং সেই জাহাজের মধ্যে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করে। এই জাহাজের টিকিট আবার সবাইকে দেয়া হয় না, শুধুমাত্র ধনী লোকেদের জন্যই এই জাহাজের টিকিট দেয়া হয়। আর যারা গরিব তারা এই জাহাজের টিকিট কেনার সামর্থ্য রাখে না। তারা কি সবাই পারবে এই মহাপ্রলয়ের মাঝে নিজেদের জীবন রক্ষা করতে? তাই দেখব আজকের এই মুভিতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভির গল্পে যাওয়া যাক। সময়টা ছিল 2009 সাল, যখন কিনা পৃথিবীর আবহাওয়া অনেক গরম ছিল। তখন সূর্যের শিখাগুলো সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। এই ঘটনাটি বোঝার জন্য আমেরিকান বিজ্ঞানী ডক্টর অ্যাড্রিন ভারতে আসেন তার পদার্থবিজ্ঞানী বন্ধু সাতনাম এর সাথে দেখা করতে। তারা একসাথে 3 কিলোমিটারেরও বেশি গভীর একটি তামার খনিতে নামে। সাতনাম তার বন্ধু অ্যাড্রিনকে জানায় পৃথিবীর নিচের তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে যার কারণে ভূগর্ভস্থলের পানিগুলো ফুটতে শুরু করেছে। বিজ্ঞানীদের মতে এটি খুব শীঘ্রই পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এরপর অ্যাড্রিন আমেরিকাতে চলে আসে এবং সে যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতি অ্যানহিউসারের সাথে দেখা করে। অ্যানহিউসারকে সে যখন এসব কথা খুলে বলে তখন অ্যানহিউসার অ্যাড্রিনের কথায় গুরুত্ব দেয় না। তাই অ্যাড্রিন তাকে একটি প্রতিবেদন দেয়, যেটা পড়ার পর সে বুঝতে পারে বিষয়টি আসলে গুরুতর। তাই তিনি যত দ্রুত সম্ভব আমেরিকান প্রেসিডেন্ট টমাস উইলসনের সাথে দেখা করেন। এরপর 1 বছর কেটে যায়। আমেরিকান প্রেসিডেন্টকে G8 সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। G8 হচ্ছে এমন একটি সংস্থা যেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো নিয়ে গঠিত হয়। বিশ্বের সব বড় বড় সিদ্ধান্ত এই G8 থেকেই নেওয়া হয়। প্রেসিডেন্ট তার বক্তব্যে পৃথিবীর ভয়াবহ দিকগুলো তুলে ধরেন। তিনি সব দেশের প্রেসিডেন্টদের বলে দেয় যে আমাদের পৃথিবী খুব দ্রুতই ধ্বংস হতে যাচ্ছে। আর এরপরেই কিছু সিন্দুকের মতো জাহাজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়, যার ভিতরে শুধুমাত্র ধনী লোকেরাই আশ্রয় নিতে পারবে। কারণ এই জাহাজে আশ্রয় নিতে গেলে অনেক টাকার বিনিময়ে টিকিট কিনতে হয়। আর এখানকার একটি টিকিটের দাম ছিল প্রায় 1 মিলিয়ন ইউরো। তাই বলা যায় যারা গরিব তারা আসলে এই জাহাজের টিকিট কিনতেই পারবে না। যেই জায়গায় এই জাহাজগুলো তৈরি করা হবে অর্থাৎ চীনে, সেখানকার লোকেদের অন্য জায়গায় যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। আর যারা এই জাহাজ তৈরি করার কাজে সাহায্য করতে পারবে তাদেরকেই শুধুমাত্র সেখান থেকে বেছে নেওয়া হয়। এরপর 2011 সাল চলে আসে, কিন্তু এতদিনেও সাধারণ মানুষ জানতো না যে পৃথিবী ধ্বংস হতে চলেছে। এর মধ্যেই ধনী লোকেরা সেই জাহাজের টিকিট কিনতে শুরু করে। এরপর চলে আসে 2012 সালের সেই দিন, যেদিন কিনা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেদিন সকালে আমরা জ্যাকসন নামের একটি লোককে দেখতে পাই। সে এই সপ্তাহে তার বাচ্চাদের নিয়ে ইয়েলোস্টোন পার্কে ঘুরতে যাওয়ার জন্য তার প্রাক্তন স্ত্রীর কাছে যায়, কারণ তার বাচ্চারা তার প্রাক্তন স্ত্রীর কাছে ছিল। এদিকে শহরে একটি ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের কারণে এই শহরের ফুটপাতে একটি ছোট্ট ফাটল দেখা দেয়। তবে শহরের লোকেরা এই বিষয়টি অতটাও গুরুত্ব দেয় না, কারণ তারা জানতই না যে আর কিছুক্ষণ পর তাদের সাথে কি ঘটতে চলেছে। জ্যাকসন সে ছিল একজন লেখক। সে তার লেখালেখি নিয়ে ব্যস্ত থাকে, তাই সে তার বাচ্চাদের বেশি সময় দিতে পারে না এবং তার সাথে তার বাচ্চাদের তেমন কোনো যোগাযোগও নেই। তাই সে এই সপ্তাহে তার বাচ্চাদের নিয়ে ইয়েলোস্টোন পার্কের দিকে যায়। এদিন সকালেই অ্যাড্রিন এবং অ্যানহিউসার ক্যালিফোর্নিয়ায় ঘটা ভূমিকম্পের কথা বলতেই তাদের প্রেসিডেন্টের সাথে দেখা করেন। অ্যাড্রিন প্রেসিডেন্টকে বলেন পৃথিবীর কেন্দ্রটি খুব দ্রুত গরম হয়ে উঠছে। সম্ভবত তাদের ধারণার আগেই পৃথিবী এই বিপর্যয়ের মুখে পড়বে। কিছু তথ্য সংগ্রহ করতে অ্যাড্রিন গবেষকদের একটি দল নেয় এবং সাথে কিছু সামরিক বাহিনী নিয়ে ইয়েলোস্টোন পার্কের দিকে যায়, কারণ সেখানে ভূমিকম্পের প্রকোপ সবচেয়ে বেশি ছিল। জ্যাকসন এবং তার ছেলে মেয়ে সেই পার্কটিকে শুকনো অবস্থায় দেখতে পায়। তাই তারা অনেক অবাক হয়ে যায়, কারণ এই পার্কটির মধ্যে যে পুকুরটি ছিল সেটাতে আগে পানি ছিল। ঠিক সেই মুহূর্তে তারা আর্মিদের নজরে পড়ে যায়। এর কারণ হচ্ছে এই জায়গাটি অনেক বিপজ্জনক। আর্মিরা জ্যাকসন এবং তার 2 ছেলে মেয়েকে সামরিক ক্যাম্পে নিয়ে যায়। এখানে ডক্টর অ্যাড্রিনের সাথে জ্যাকসনের দেখা হয়ে যায়। জ্যাকসন ডক্টর অ্যাড্রিনকে জিজ্ঞেস করেন যে এখানে এসব কি চলছে। ডক্টর অ্যাড্রিন তাকে বলে তেমন কিছু না, মাটির কিছু গবেষণা চলছে। ডক্টর অ্যাড্রিন জ্যাকসনকে চিনতে পারে, কারণ সে তার লেখা বই আগে পড়েছিল। অ্যাড্রিন সেখানেই জ্যাকসনের অনেক প্রশংসা করে। এরপর জ্যাকসন তার বাচ্চাদের নিয়ে শহরে চলে যায়
ডক্টর অ্যাড্রিন তার ভারতীয় বন্ধু সাতনামের সাথে যোগাযোগ করে। সাতনাম অ্যাড্রিনকে জানায় পৃথিবী আরও দ্রুত ধ্বংসের দিকে যাচ্ছে। ডক্টর অ্যাড্রিন তার বন্ধু সাতনামকে জানায় যে তাকে নেয়ার জন্য খুব শীঘ্রই সেখানে প্লেন পাঠানো হবে। এদিকে আমরা জ্যাকসনকে এবং তার বাচ্চাদের একটি তাঁবুর নিচে দেখতে পাই। জ্যাকসনের ছেলেমেয়েরা এই জায়গায় খুব বিরক্ত বোধ করছিল। সেখানে অনেক মশামাছি ছিল, তাই তাদের এই জায়গাটি একদমই ভালো লাগেনি। কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে সেখানে তাদের বাধ্য হয়েই থাকতে হয়। জ্যাকসনের চোখ হঠাৎ একটি রেডিও স্টেশনে যায়। সেখানে চার্লি নামের একটি লোককে সে দেখতে পায়। এই লোকটি একটু পাগল টাইপের ছিল। সে রেডিওতে প্রচার করতে থাকে যে পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হতে যাচ্ছে। জ্যাকসন চার্লির এসব কথা শুনে কিছুই বুঝতে পারে না। সে ভাবে এই লোকটি হয়তোবা পাগল। চার্লি এই বিষয়ে জ্যাকসনকে আরও অনেক বকবক করতে থাকে। সে তাকে বলে পৃথিবী দ্রুতই ধ্বংস হতে যাচ্ছে, আর শুধুমাত্র কিছু মানুষ পৃথিবীর এই ধ্বংস হওয়ার পর বেঁচে থাকবে। তবে চার্লি জ্যাকসনকে একটি ম্যাপের কথা বলে, যেই ম্যাপের মাধ্যমে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছানো সম্ভব। জ্যাকসন চার্লির কথায় গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ভূমিকম্পের প্রকোপ আরও বেড়ে যায়। জ্যাকসনের প্রাক্তন স্ত্রী কেট জ্যাকসনকে বলে তার বাচ্চাদের নিয়ে বাসায় ফিরে আসতে। এরপর জ্যাকসন তার ছেলেমেয়েদের নিয়ে তার স্ত্রীর কাছে রেখে তার কাজে চলে যায়। জ্যাকসন রাশিয়ান একজন লোকের ড্রাইভার হিসেবে কাজ করত। এই লোকের নাম হচ্ছে ইউরি। মিস্টার ইউরির দুজন যমজ ছেলে রয়েছে। সে জ্যাকসনকে যত দ্রুত সম্ভব তার দুই ছেলেকে এয়ারপোর্টে নিয়ে আসতে বলে। মিস্টার ইউরি ছিলেন একজন বড় ব্যবসায়ী, আর তার কাছে এই জাহাজের টিকিট ছিল। জ্যাকসন মিস্টার ইউরির দুই ছেলেকে এয়ারপোর্টে পৌঁছে দিলে সেখানে একটি ছেলে প্লেনে ওঠার সময় তাকে বলে, আমরা তো সবাই বেঁচে যাব, কিন্তু তুমি মরবে, কারণ এই পৃথিবী ধ্বংস হতে চলেছে। জ্যাকসনের তখনই সেই রেডিওর পাগল লোকটি অর্থাৎ চার্লির কথা মনে পড়ে। সে বুঝতে পেরেছিল চার্লি সেদিন যা বলেছিল তা সত্যি ছিল। তখনই সে সেই এয়ারপোর্ট থেকে একটি প্লেন ভাড়া করে। তার কাছে টাকা না থাকায় সে ভাড়ার বদলে তার হাতের ঘড়িটি প্লেনের চালককে দিতে চায়। প্লেন চালক এতে রাজি হয়ে যায়। তারপরে সে তার প্রাক্তন স্ত্রীকে ফোন দিয়ে সব কিছু খুলে বলতে থাকে। জ্যাকসন তাকে তার বাচ্চাদের নিয়ে এয়ারপোর্টে আসতে বলে, কিন্তু কেট বিষয়টি মোটেও বিশ্বাস করে না। সে তাকে বলে, তুমি এসব কি ভুলভাল বলছো। তখনই সেখানে খুব বড় একটি ভূমিকম্প শুরু হয়। তারা কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ধ্বংস হতে শুরু করে। আর সেখানে তখন জ্যাকসন চলে আসে। সে তাদেরকে কোনো মতে সেখান থেকে বাইরে নিয়ে আসে এবং গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যেতে থাকে। তাদের চোখের সামনে পুরো লস অ্যাঞ্জেলস শহরটি ধ্বংস হতে থাকে। জ্যাকসন খুব দক্ষতার সহিত তার গাড়িটি ড্রাইভ করে। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সবকিছু এমনভাবে ধ্বংস হচ্ছিল যা খুবই ভয়ঙ্কর ছিল। তারা কোনো মতে তাদের প্রাণ বাঁচিয়ে এয়ারপোর্টে পৌঁছাতে পারে। সেখানে পৌঁছে তারা দেখে যে লোকটিকে তারা ভাড়া করেছিল সেই লোকটি সেখানেই মরে পড়ে রয়েছে। তারা এখানে দ্বিধায় পড়ে যায় যে এখন প্লেনটি কে ড্রাইভ করবে। তখনই সেখানে কেট বলে গর্ডন তো প্লেন চালাতে পারে। গর্ডন ছিল বর্তমানে কেটের হাজব্যান্ড। সেখানে গর্ডন তাদের প্রস্তাবে রাজি হচ্ছিল না, কারণ সে এখনও পর্যন্ত ভালোভাবে বিমান চালানো শেখেনি। তবে সেখানে কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। সেই এয়ারপোর্ট থেকেও তারা কোনো মতে তাদের জীবন নিয়ে প্লেনটিকে ওড়াতে পারে। তারা সেই প্লেনের ভিতর থেকে পৃথিবীর সেই ধ্বংসলীলা দেখতে থাকে। এখানে শুধু লস অ্যাঞ্জেলস নয়, এর সাথে আরও বেশ কয়েকটি শহর পানির নিচে তলিয়ে যায়। জ্যাকসন তাদেরকে বলতে থাকে যে চার্লির কাছ থেকে আমাদের সেই ম্যাপটি নিতে হবে, যার মাধ্যমে আমরা সেই জাহাজগুলোর সন্ধান পেতে পারি। গর্ডন তাদের প্লেনটি ইয়েলোস্টোন পার্কে ল্যান্ড করে। সেখানে তারা তাদের প্লেনে তেল ভরতে থাকে এবং জ্যাকসন চার্লির কাছে যায়, যার কাছে সেই ম্যাপটি আছে আর যার দ্বারা তারা সেই জাহাজগুলোর সন্ধান পেতে পারে। চার্লিকে খুঁজতে তার মেয়ে লিলিও তার সাথে যায়। চার্লিকে খুঁজে পাওয়ার পর জ্যাকসন তার কাছ থেকে ম্যাপটি নেয়। চার্লিকে সে তার সাথে যেতে বলে, কিন্তু চার্লি এতে রাজি হয় না। আর এতক্ষণে সেখানে মাটি ফেটে আগুন বেরোতে শুরু করে, তাই সে চার্লিকে সেখানে রেখে আসতে বাধ্য হয়। এদিকে এসব দেখে গর্ডন তার প্লেনটি চালু করে, কারণ সেখানে তারা কিছুক্ষণ থাকলেই মারা যাবে। জ্যাকসন সেখানে কোনো মতে তার মেয়ে লিলিকে নিয়ে পৌঁছে যায়। লিলি প্লেনে উঠে পড়ে। তখনই জ্যাকসনের মনে পড়ে যায় যে ম্যাপটি সে গাড়িতে ফেলে এসেছে, তাই সে ম্যাপটি নিতে আবারও সেই গাড়ির দিকে যায়। ম্যাপটি নিয়ে ফিরে আসার সময় জ্যাকসন তার গাড়ি সহ একটি খাদে পড়ে যায়। এটা দেখে গর্ডন বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু হঠাৎ সেখানে জ্যাকসনের হাত দেখা যায়। ততক্ষণে প্লেনটি আকাশে ওড়ার জন্য চালু করা হয়েছে। জ্যাকসন আবারও কোনো মতে প্লেনে উঠে পড়ে। জ্যাকসন সেই ম্যাপের মাধ্যমে বুঝতে পারে
যে জাহাজগুলো চীনে রয়েছে। সেখানে যাওয়ার জন্য তাদের আরও বড় একটি প্লেনের প্রয়োজন। এদিকে ডক্টর অ্যাড্রিন তার বাবাকে ফোন দিয়ে এই বিপর্যয়ের কথা বলে এবং নিজের খেয়াল রাখতে বলে। তার বাবা তাকে এইসব বিষয়ে চিন্তা না করতে বলে। এতক্ষণে সারা পৃথিবীতে সেই ধ্বংসলীলা চালু হয়ে গেছে। ডক্টর অ্যাড্রিন সাধারণ মানুষদেরকে পৃথিবীর এই ধ্বংসের কথা জানাতে চাইলে অ্যানহিউসার তাকে মানা করে দেয়। অ্যানহিউসার অ্যাড্রিনকে বলে তারা আগে যেসব গুরুত্বপূর্ণ লোকেদের বাঁচানোর জন্য জাহাজ তৈরি করেছে সেসব লোকেদের জাহাজে তুলবে, তারপরে তারা এই পৃথিবীর কথা সাধারণ মানুষদের বলবে। ডক্টর অ্যাড্রিন প্রেসিডেন্টকে সেখান থেকে চায়নায় যাওয়ার জন্য বলে। এখন সব গুরুত্বপূর্ণ লোকেদের আমেরিকা থেকে চায়নাতে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ চায়নাতে সেই শক্তিশালী জাহাজগুলো তৈরি করা হয়েছে। অ্যাড্রিন প্রেসিডেন্টকে নিয়ে চীনে যেতে চাইলে প্রেসিডেন্ট তাকে না করে দেয়, কারণ প্রেসিডেন্ট এই পরিস্থিতিতে সাধারণ মানুষদের ফেলে যেতে চাচ্ছিল না। অ্যাড্রিন অ্যানহিউসারকে এসে এই কথা বললে অ্যানহিউসার তাদের প্লেনকে চালু করার নির্দেশ দেয়। প্রেসিডেন্টকে ছাড়া প্লেন চালু করার নির্দেশ দেওয়ার কারণে তাদের মধ্যে এক প্রকার কথা কাটাকাটি হয়, কিন্তু কিছুক্ষণ পর বাধ্য হয়েই তাদের প্লেন চালু করতে হয়। এই প্লেনে ছিল প্রেসিডেন্টের মেয়ে লরা উইলসন। সে জানতে পারে তার বাবা তাদের সাথে যাবে না, তাই সে তার বাবাকে শেষবারের মতো বিদায় জানায়। এরপরে প্রেসিডেন্ট উইলসন জনগণের উদ্দেশ্যে মিডিয়ার সামনে আসে। প্রেসিডেন্ট সাধারণ লোকেদের এই বিপর্যয়ের কথা বলে দেয়। তিনি বলে যে আমরা সবাই এই বিপর্যয়ের মধ্যে মারা যাব, তবে আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকব। এদিকে জ্যাকসন ইতিমধ্যেই লস ভেগাসের এয়ারপোর্টে পৌঁছে যায়, তবে এই এয়ারপোর্টের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সবাই কিভাবে চীনে যাবে তা নিয়ে এখানকার মানুষের মধ্যে হইচই সৃষ্টি হয়। জ্যাকসন যেই লোকের ড্রাইভার হিসেবে কাজ করে, অর্থাৎ মিস্টার উরি ও তার পরিবার এখানে এই ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল। জ্যাকসন জানতো যে মিস্টার উরির কাছে সেই জাহাজের টিকিট আছে, তাই সে তাকে এবং তার পরিবারকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। সেখানে তখন সাশা নামের একজন পাইলট মিস্টার ইউরিকে জানায় যে সে একটি ভালো প্লেনের খোঁজ পেয়েছে, তবে এই প্লেনটি চালানোর জন্য 2 জন পাইলটের দরকার, কিন্তু এখানে শুধু সে একাই রয়েছে, অর্থাৎ কো পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্যাকসন মিস্টার ইউরিকে বলে গর্ডনকে কো পাইলট হিসেবে নিতে। মিস্টার ইউরি এতে রাজি হয়ে যায়। সেখানকার এয়ারপোর্ট অনেক ভাঙ্গাচুরা ছিল, সেখানে নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা সেই প্লেনটি নিয়ে সেখান থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে চায়নাতে আমরা একজন ছেলেকে দেখতে পাই। তার কাছে সেই জাহাজের টিকিট না থাকা সত্ত্বেও সে তার দাদিকে নিয়ে সেখানে যায় চোরাই পথে জাহাজে প্রবেশ করার জন্য। আর এদিকে এতক্ষণে হোয়াইট হাউস পুরো ধুলোয় ছেয়ে যায়। ইতালির প্রধানমন্ত্রীও ইতালিতে থেকে যায় এবং পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত প্রার্থনা করতে থাকে। এরপর শুরু হয় সেই ভয়ানক সুনামি, যার কারণে প্রেসিডেন্ট সহ সবাই পানির নিচে তলিয়ে যায়। জ্যাকসন যেই প্লেনটিতে ছিল সেই প্লেনের চালক সাশা তাদেরকে জানায় তাদের প্লেনের জ্বালানি একেবারেই শেষের দিকে, তাই তাদের দ্রুত কোথাও প্লেনটিকে ল্যান্ড করাতে হবে। তারা তাদের প্লেনটি একটি পাহাড়ে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয়। তাদের প্লেনটি ছিল একটি গাড়ি এক্সপোর্ট করার প্লেন। সেখানকার পাইলট সাশা সবাইকে বলে সেখানে থাকা গাড়িতে উঠতে এবং সেখান থেকে বেরিয়ে যেতে। সাশা সেই প্লেনটিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে প্লেনটি একটি খাদে গিয়ে পড়ে, আর যার কারণে সাশার সেখানে মৃত্যু হয়। এদিকে জ্যাকসন ও তার পরিবার এবং মিস্টার ইউরি ও তার পরিবার তারা সবাই কোনো মতে আবারও বেঁচে যায়। সেই মুহূর্তেই চীনের হেলিকপ্টারগুলি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাদেরকে দেখতে পায়। সেখানে হেলিকপ্টারগুলি তাদেরকে বাঁচানোর জন্য নিচে নামে। তবে এখানে মিস্টার ইউরির কাছে জাহাজের টিকিট থাকায় মিস্টার ইউরি ও তার 2 ছেলেকে চীনের আর্মিরা সেই জাহাজে নিয়ে যেতে রাজি হয়, কিন্তু জ্যাকসন ও তার পরিবারের কাউকেই তারা তাদের সাথে নেয় না। জ্যাকসন ও তার পরিবার রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই রাস্তা দিয়েই একটি ট্রাক যেতে দেখতে পায়। এই গাড়িতে সেই ছেলেটি ছিল যে তার দাদিকে সেই জাহাজে নিয়ে যাচ্ছিল। তার দাদি জ্যাকসনকে দেখতে পায় এবং তাদেরকে তাদের সাথে নিয়ে নেয়। অ্যানহিউসারকে আমরা সেই জাহাজে দেখতে পাই। তখন মিস্টার অ্যাড্রিন এবং লরা উইলসন অ্যানহিউসারের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে কিভাবে মানুষকে জাহাজে ওঠানো হবে। তখন অ্যানহিউসার তাদেরকে বলে শুধুমাত্র যাদের কাছে টিকিট আছে, অর্থাৎ যারা ধনী লোক, তাদেরকেই জাহাজে নেওয়া হবে। সেই মুহূর্তে ভারত থেকে সাতনাম ডক্টর অ্যাড্রিনকে ফোন করে। সাতনাম তাকে জানিয়ে দেয় তাকে নেয়ার জন্য এখানে কোনো প্লেন আসেনি। সাতনাম যখন এই কথা বলছিল তখন তার সামনে একটি বিশাল সুনামি তার দিকে ধেয়ে আসছিল। সে তার বন্ধু অ্যাড্রিনকে শেষবারের মতো বিদায় জানায় এবং এই সুনামিতে সাতনাম ও তার পরিবার মারা যায়।
এদিকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যার গাড়িতে করে জ্যাকসন ও তার পরিবার জাহাজের উদ্দেশ্যে যাচ্ছিল। সেখানে পৌঁছানোর পর তারা যখন ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল তখন সেখানকার গার্ডরা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না, কারণ ইতিমধ্যেই জাহাজে অনেক লোক উঠে পড়েছিল। তবে সেখানে কেট অন্তত তাদের বাচ্চাদের সেখানে নিয়ে যাওয়ার অনুমতি চায়। কিছুক্ষণ পর তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। যারা টিকিট কিনেছিল তারাও সেই মুহূর্তে জাহাজে প্রবেশ করতে পারছিল না, কারণ জাহাজে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এখানে যাদের টিকিট আছে তাদেরকে বাধা দেওয়া হলে তারা সবাই রেগে গিয়ে সেই জাহাজে প্রবেশ করার জন্য সামনের দিকে যেতে থাকে, কিন্তু জাহাজের গেট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছিল। জাহাজের ল্যান্ডিং সাইটে একটি বড় ফাঁকা স্থান থাকায় ছুটতে ছুটতে যারা এসেছিল তাদের মধ্যে কিছু লোক নিচে পড়ে যায়। ডক্টর অ্যাড্রিন ভিতর থেকে এসব দেখে আর মানতে পারছিল না। সে তাদের কাছে জাহাজের গেট খুলে দেওয়ার অনুমতি চায়। সে চায় যেন সবাই একসাথে বাঁচতে পারে। অ্যানহিউসার তাকে বাধা দেয়। জাহাজ ছেড়ে দেওয়ার আর মাত্র 15 মিনিট বাকি ছিল। এর মধ্যে জাহাজ যদি এখান থেকে চালু না করা হয় তাহলে এই জাহাজ পাহাড়ের সাথে ধাক্কা খাবে। অ্যানহিউসারের মতে যারা জাহাজে আসে তাদেরকেই শুধুমাত্র সুরক্ষিত রাখা দরকার, কিন্তু এখানে সবাই অ্যানহিউসারের মতের বিরুদ্ধে যায় এবং সবাই গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে তিয়ানজিন ও জ্যাকসনের পরিবার চোরাই পথে জাহাজে প্রবেশ করার সময় তিয়ানজিন তার পায়ে গুরুতর আঘাত পায়, তবে জ্যাকসন তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়, কিন্তু সেখানে গর্ডনকে তারা বাঁচাতে পারে না। ইতিমধ্যেই তাদের কাছে শুধুমাত্র 4 মিনিট আছে। এর মধ্যে জাহাজ সেখান থেকে না নিয়ে গেলে তারা সবাই সেখানেই মারা পড়বে। এদিকে শেষ মুহূর্তে যখন জাহাজের গেট বন্ধ করে দেওয়া হবে, মিস্টার ইউরি তার 2 ছেলেকে কোনো মতে জাহাজে তুলে দেয়, তবে সে সেখান থেকে নিচে পড়ে যায়। সেখানে জাহাজের মধ্যে কিছু ত্রুটি দেখা দেয়, যার কারণে জাহাজের গেটটি পুরোপুরি বন্ধ করা যাচ্ছিল না। জাহাজের উপর ঢেউ এসে আছড়ে পড়ার আর মাত্র 1 মিনিট বাকি। জ্যাকসন যে বগিতে আশ্রয় নিয়েছিল সেখানে ইতিমধ্যে পানি ওঠা শুরু হয়েছে। এই মুহূর্তে জাহাজের গেট খোলা অবস্থায় ইঞ্জিন চালু করা হয়। বিশাল বিশাল ঢেউয়ের মধ্যে তাদের জাহাজটি ধাক্কা খেতে থাকে। ডক্টর অ্যাড্রিন জ্যাকসনকে সেখান থেকে দেখতে পায়। জাহাজের লিফট মেকানিজম লক হয়ে গিয়েছিল, তাই জাহাজের গেট বন্ধ করা যাচ্ছিল না, আর এটি জ্যাকসনের বগিতেই হচ্ছিল। তাই ডক্টর অ্যাড্রিন জ্যাকসনকে এটি বন্ধ করার জন্য বলেন। জ্যাকসন তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে যদি এটি আনলক করতে না পারে তাহলে পুরো জাহাজের সবাই এখানে মারা যাবে। জ্যাকসন এবং তার ছেলে কোনো মতে জাহাজের মেকানিজম আনলক করে। তারপর জাহাজের গেট বন্ধ করতে তারা সক্ষম হয়। এদিকে জাহাজটি ঢেউয়ের কারণে পাহাড়ের দিকে খুব দ্রুত যেতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে জাহাজটি সেই মাউন্টেন পাহাড়ের সাথে ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায়। এই মহাপ্রলয়ের 27 দিন পর পৃথিবী পৃষ্ঠ থেকে পানি কমতে থাকে এবং স্যাটেলাইট থেকে পাঠানো কিছু ছবি তারা দেখতে পায়। দক্ষিণ আফ্রিকার পাহাড়ে সুরক্ষিত কিছু জায়গা রয়েছে, আর এখন জাহাজগুলোকে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মুহূর্তে সেই জাহাজের উপরের ঢাকনাগুলো খুলে দেওয়া হয়, আর সেখানে থাকা লোকজন একটি নতুন পৃথিবী আবিষ্কার করে।